কার প্রিয়জন আর কার প্রয়োজন, এই দুটো বিষয় বুঝতে না পারলে কখনো সঠিক মানুষ চিনতে পারবে না। প্রিয়জন একজনের বেশি হয় না, প্রয়োজন হয় অনেকের। যে মানুষটা তোমাকে প্রিয়জন মনে করবে সে কখনো তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না, বরং সবসময় তোমার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য পাবে। অপরদিকে যার কাছে তুমি শুধুই প্রয়োজন, তাকে তোমার প্রয়োজনে তুমি পাবে না। প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না, বরং মানুষটা সময় দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। সময় তার কাছেই চাইতে হয় যার কাছে তুমি শুধুই প্রয়োজন, কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না। ভালোবেসে পাশে থাকা আর আগলে রাখা দুটো এক কথা নয়, কারণ তুমি যার প্রয়োজন সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে, আর তুমি যার প্রিয়জন সে সব সময় তোমাকে আগলে রাখবে। মানুষ প্রয়োজনে পাশে থাকে আর আগলে রাখে প্রিয়জন। প্রয়োজন একসময় শেষ হয়ে যায়, তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না। অথচ কারো প্রিয়জন হতে পারলে কখনোই মানুষটা হারায় না, আগলে ধরে রাখে। প্রিয়জন হয়ে সব সময় আগলে রাখবে এমন একটা মানুষ থাকা দরকার, যে কিনা প্রয়োজন শেষে হাত ছেড়ে দিবে না, বরং সারা জীবন শক্ত করে ধরে রাখবে। যার প্রায়োরিটি লিস্টে মানুষটা থাকবে। কারো প্রায়োরিটি লিস্টে থাকা রাজত্ব করতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার, যেখানে অন্য কারো রাজত্ব চলে না, মানুষটা থাকে একান্তই নিজের। এভাবেই কারো প্রিয়জন হয়ে থাকতে পারলে জীবনে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। জীবনে কারো প্রয়োজন হতে পারা কঠিন কিছু না, কঠিন কারো প্রিয়জন হয়ে থাকাটা। প্রয়োজন বদলে যায় কিন্তু প্রিয়জন বদলায় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করছি আমার সকল আপুরা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কথা বলতে বলতে সকালবেলা উঠেই নাস্তা তৈরি করে নিয়েছি। আজকে নাস্তায় মটরশুঁটি দিয়ে নুডলস রান্না করেছি। এরপর রান্নার পাশাপাশি মাছের বাজারটাও গুছিয়ে নিচ্ছি। রান্না করার জন্য কয়েক পিস পাবদা মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আমি কিভাবে পাবদা মাছটা পরিষ্কার করি। এরকম একটা প্লাস্টিকের চপিং বোর্ড যদি বাসায় থাকে তাহলে পাবদা মাছ পরিষ্কার করা একদম সহজ। আর কতটা সাদা এবং চকচকে হয়েছে সেটা তো দেখতেই পেয়েছেন। হাতে সময় কম থাকায় তাই সবগুলো মাছ কিন্তু পরিষ্কার করিনি, বাকিগুলো ওভাবেই বক্সে তুলে রেখেছি, যখন রান্না করব তখন বের করে আবার পরিষ্কার করে নিব। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে পাবদা মাছগুলো হালকা ভাজি করে নিয়েছি। আমার বাসায় কেউই কিন্তু মাছ ভাজি করা ছাড়া খেতে চায় না, যদিও পাবদা মাছ ভাজি না করে খেতেই বেশি ভালো লাগে। তবে বাসায় যেহেতু পছন্দ করে না, তাই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে নতুন আলু আর টমেটো দিয়ে রান্না করে নেব। যে তেল দিয়ে আমি মাছটা ভেজেছি সেই তেলটাই মাছ রান্নার কাজে ব্যবহার করব। এতে করে এই তেলটা কিন্তু আর নষ্ট হচ্ছে না। যেই মাছটা যেই তেলে ভাজি সেটা যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় তাহলে কিন্তু ওই তেলটা নষ্ট হবে না, কারণ ওই তেলটা অন্য কোনো কাজে কিন্তু ব্যবহারও করা যাবে না। তাই সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন যে মাছ ভাজা তেলটা সেটা দিয়ে রান্না করে ফেলার জন্য। তো আমি খুব অল্প মশলা দিয়ে মাছটা রান্না করে নিয়েছি। রেগুলার রান্নার জন্য যে ধরনের মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলোই ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর নতুন আলু দিয়ে আবার একটু মশলার মধ্যে কয়েক মিনিট কষিয়ে নিলাম। এরপর একটু পানি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা যখন সেদ্ধ হয়ে গেল তখন টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে যখন তরকারিতে আবার বলক উঠেছে এরপর মাছগুলো দিয়েছি। পাবদা মাছ যেহেতু একটা নরম মাছ, এটা কিন্তু দিয়ে বেশি একটা লাড়াচাড়া করা যাবে না, তাই আমি আলু এবং টমেটো সেদ্ধ হওয়ার পরে মাছটা উপর দিয়ে দিয়েছি। এরপর আমি হালকাভাবে নেড়ে দিয়েছি। এরপর হালকা আছে আমি ঝোলটাকে একটু শুকিয়ে নিব। তরকারিটাকে আমি অন্য চুলায় ট্রান্সফার করে দিয়েছি আর এখানে আমি শাক রান্না করে নিচ্ছি। আজকে লাল শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। হাতে সময় কম থাকায় তাই আর ছোট চিংড়ি মাছ কেটে নিইনি, বড় যে চিংড়ি মাছ কেটেছিলাম সেখান থেকেই কয়েকটা দিয়ে আমি আজকে লাল শাকটা রান্না করব।
রান্না করতে করতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা রেগুলার করে থাকি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ফেলুন। এরপর ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভিডিও বিষয়ে কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো দুপুরে সমস্ত কাজ শেষ করে চলে এলাম মার মেয়ে একটা ফার্নিচারের দোকানে। এখানে অনেক ধরনের ফার্নিচার রয়েছে, আর এই জায়গাটা হচ্ছে মিরপুর 2 নম্বর। এই মার্কেটটাকে আমরা সাধারণত স্টুডিয়াম মার্কেট বলে থাকি, কারণ এটা স্টুডিয়ামের নিচের অংশে বাহির সাইড থেকে চতুর্দিকে ঘেরাও করা, যে কারণে এটাকে স্টুডিয়াম মার্কেটে বলে। তো আমরা মূলত এসেছি ফার্নিচার দেখার জন্য, আর এটা হচ্ছে মেয়ের বেডরুমটা সাজাবো বলে মেয়ের পছন্দের ফার্নিচার নেওয়ার জন্য। ইদানিং কম বেশি সবার বাসাতে দেখা যাচ্ছে এই ধরনের ফার্নিচারগুলো। এগুলো হচ্ছে মালয়েশিয়ান উডের উপরে তৈরি করা, বিভিন্ন ধরনের ভেলভেট কাপড়, গ্লাস এসব দিয়ে তৈরি করা, সে কারণে দেখতেও কিন্তু অনেক সুন্দর, যে কারো প্রথম দেখাতেই ভালো লেগে যাবে। বেশ কয়েকদিন পর্যন্তই মেয়ে বলছিল এই ধরনের ফার্নিচার দিয়েই সে তার রুমটা সাজাতে চায়। তো সে কারণে ওকে নিয়ে চলে আসলাম ফার্নিচারের দোকানে। তবে আমার কিন্তু এই ধরনের ফার্নিচার একদমই পছন্দ নয়। আমার সবসময় কাঠের ফার্নিচারই বেশি পছন্দ। আমি আমার রুমটাকে সম্পূর্ণ কাঠের ফার্নিচার দিয়েই সাজিয়েছি, আর আগামীতে সেটাই করব। তবে মেয়ের যেহেতু পছন্দ, তাই ভাবছি ওকে এই ধরনের ফার্নিচারই কিনে দিব। তো অনেক সময় ধরেই আমরা বিভিন্ন দোকানে ঘুরছিলাম, তো সব একই ধরনের ফার্নিচার, হয়তোবা ডিজাইনগুলো একটু ভিন্ন, তবে সবগুলোর উপরই ভেলভেট কাপড় দেয়া। আর এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো কেমন, সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। হয়তোবা আপনাদেরকে এক এক করে সবকিছু বলে বোঝানো যাবে না। আর একটা কথা, এখানে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম। যতদূর দেখলাম এখানে ভিডিও করা নিষেধ রয়েছে, সেই কারণে আমি খুব একটা কিন্তু ভালোভাবে আপনাদের সঙ্গে দেখাতেও পারছি না। তো আমি এক এক করে দেখছিলাম, আর প্রত্যেকটারই কিন্তু দাম জিজ্ঞেস করছিলাম। তবে মেয়ের ফার্নিচারের মধ্যে সব থেকে যেটা পছন্দের সেটা হচ্ছে ভ্যানিটি। মূলত সে এই ধরনের ফার্নিচারগুলো নিতে যাচ্ছে একটা ভ্যানিটির জন্য। আর এই ভ্যানিটিগুলো আপনি কিনতে পারবেন 15 থেকে 20 হাজার টাকার মধ্যে, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশিও হতে পারে। যারা এই ধরনের ফার্নিচার দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন, তারা কিন্তু খুব অল্প বাজেটেই ঘর সাজানোর জন্য এই ধরনের ফার্নিচারগুলো নিতে পারেন। বর্তমানে অনলাইনেও দেখছি এই ধরনের সেট সহ ফার্নিচার খুব অল্প দামে বিক্রি করছে, আর এগুলোই কিন্তু অনেক বেশি সবাই পছন্দ করছে। তবে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ এর গুণগত মান, এটা যতটাই দেখতে সুন্দর হোক না কেন, এর মান কিন্তু খুব একটা ভালো নয়। আর এর একটা মেয়াদও রয়েছে, খুব বেশি দিন কিন্তু এগুলো লাস্টিং করে না। দোকানের যে ভাইয়েরা রয়েছে তাদের কাছে আমি জিজ্ঞেস করেছি যে এর কালার গ্যারান্টি কতদিনের বা কতদিন এগুলো ভালো লাস্টিং করবে। তারা তো গ্যারান্টি দিচ্ছে 10 থেকে 15 বছর, কিন্তু এর কালার উঠে যাবে 3 থেকে 4 বছরের মধ্যে, সেটা তারা নিজেরাই বলে দিচ্ছে। তাহলে বলেন তো, এটা জানার পর কেউ কি এই ধরনের ফার্নিচার কিনতে ইচ্ছে করে? আমার তো একদমই মনটা ভেঙে গেছে। আর এই কথাটা মেয়ে শোনার পর মেয়েও বলছে, মা আমি এই ধরনের ফার্নিচার নেব না, তবে আমাকে কাঠের ফার্নিচারই তৈরি করে দাও, তবে সেটা আমার মনের মতো রং করে। তো যাই হোক, অনেক সময় ঘোরাঘুরির পর যখন দেখলাম যে মেয়ের মন চেঞ্জ হয়ে গেছে, আর আমিও চাই না আসলে এই ধরনের ফার্নিচারগুলো নিতে, কারণ এগুলো খুব দ্রুত নোংরা করে। যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, তো আমাদের বাসায় কিন্তু ধুলাবালিও অনেক বেশি পড়ে। এগুলো পরিষ্কার রাখা বা এগুলো যত্নে রাখা, তাছাড়া এগুলো 3 থেকে 4 বছরের বেশি কিন্তু কালারটাও থাকবে না। তো এত টাকা দিয়ে আমি এই ধরনের জিনিসগুলো কেন নিব? মূলত আমি এখানে আসতেই চাইনি, শুধুমাত্র মেয়ের মন রক্ষার ক্ষেত্রে, যে ওর যেহেতু ভালো লেগেছে তাই ও এসে দেখে যাক। তবে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, এই যে ছোট ছোট যে গদির ছোপাগুলো রয়েছে, এগুলো ইনশাল্লাহ আমি নতুন ফ্ল্যাটে ওঠার পরে আমার বাসার সাথে ম্যাচিং করে এখান থেকে ছোপা আমি নিতেই পারি। যেহেতু এটা অল্প দামে বা খুব ছোট একটা জিনিস, দেখতে সুন্দর, তাই এগুলো নেওয়াই যায়। কিন্তু ফার্নিচারের ক্ষেত্রে আমি এগুলো একদমই বিশ্বস্ত না। তবে যারা অল্প টাকায় ঘর সাজাতে চান, তারা কিন্তু খুব সহজেই এগুলো নিতে পারেন।
একেবারে যে খারাপ আমি কিন্তু সেটা বলছি না। আসলে ভালো লাগা খারাপ লাগা এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। আমার বাসায় কিন্তু অলরেডি মালয়েশিয়ান উটের একটা খাট রয়েছে। সেটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে আমার মেয়ে যেগুলো চাচ্ছে ফোম দিয়ে তৈরি করা সেগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। তার থেকে বরং আমার টাকা বেশি গেলেও আমি কাঠ দিয়ে তৈরি করব সেটাই আমার কাছে বেস্ট মনে হয়। তো ঘুরে ঘুরে আমি অনেক দোকানই দেখাচ্ছিলাম। আসলে মেয়ের জন্যই এখানে আসা। আর ওর যেহেতু এখন মন ঘুরে গেছে আর বলছে যে না আমি কাঠের ফার্নিচারই নিব, তাই অবশেষে আমরা কিন্তু এখান থেকে খালি হাতেই ফিরে গিয়েছিলাম। তবে এখানে জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর। কিন্তু ওই যে আমি আবার কাঠপ্রেমী, কাঠের জিনিসই আমার কাছে বেশি ভালো লাগে। ঘুরতে ঘুরতে একটা দোকানে এসে একটা খাট কিন্তু আমার ভীষণ ভালো লেগে গেছে, যদিও কালারটা সম্পূর্ণ ভিন্ন। এক কথায় হচ্ছে এইখানে যেই ধরনের কালারগুলো পাওয়া যাচ্ছে মানে আমাদের পছন্দের। এই যে দেখুন এই খাটটা কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। ডিজাইনটাও অনেক সুন্দর। আমি হয়তোবা আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারছি না। প্রথমেই বলেছি লুকিয়ে ভিডিও করেছি। এই খাটটা কিন্তু দাম চেয়েছে ৩৫,০০০ টাকা। নিলে হয়তোবা ৩০ বা এর থেকে একটু কমেও নেওয়া যেতে পারে। তো এই খাটটার ডিজাইনটাও আমি লুকিয়ে ছবি তুলে এনেছিলাম। তো এরপর আমরা মা আর মেয়ে বাসায় চলে এসেছি। বাসায় আসার পথেই নিচে একটা পার্সেল এসেছে। তাই আসার সময় পার্সেলটা হাতে করে নিয়েই বাসায় ঢুকলাম। আর বাসায় এসেই মেয়ে পার্সেলটা খুলতে বসে গেছে। ওর শখের জিনিস বলে কথা। ইদানিং অনলাইনে দেখছি এটা অনেক বেশি প্রচলিত। কারণ সবাই কম বেশি কিনছে। বিশেষ করে মেয়েরা এটার প্রতি অনেক বেশি ঝুঁকছে। এক কথায় হচ্ছে শখের জিনিস আড়াই তোলা। আর এই ঝিনুকের মধ্যে মুক্তা খুঁজে পাওয়া। কি মুক্তা পাবে সেটা নিয়েই ও কনফিউজ ছিল যে আমি কোন ধরনের মুক্তা পাবো। আবার অনেক সময় এমনটাও হয় যে মুক্তা নাও থাকতে পারে। তো ও যখন ঝিনুকটা খুলছিল তখন ভাবছিল যে আল্লাহই জানে কিছু এটার ভিতরে আছে কিনা। ঝিনুক থেকে মুক্তা খুঁজতে খুঁজতে আমি আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়ে নিচ্ছি। ইসমাত পারভিন নাহিদ আপু লিখেছেন, নতুন ফ্ল্যাট কোথায় করেছো আপু? আমিও রূপনগর নতুন ফ্ল্যাট করছি, তাই তোমারটা মনোযোগ দিয়ে দেখি। তুমি কোথা থেকে কি কি কেনো? দোয়া রইল তোমার জন্য। নাহিদ। ধন্যবাদ নাহিদ আপু। আমি যেখানে ফ্ল্যাট তৈরি করেছি এটা মিরপুর ডিওসিসের ঠিক পিছন দিকে। যদিও জায়গাটার নাম বিএস বিল্ডার্স। এটা বিএস বিল্ডার্স নামেই সবাই চিনে। আর নাহিদ আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। জান্নাতুল ফেরদাউস তাসনিমা আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম মিষ্টি আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। তোমার ফুল ভিডিওটা মাশাল্লাহ খুব ভালো লাগলো। আপু তোমার ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট একটু বলবে? জি আপু অবশ্যই। আপু আমার ফ্ল্যাটটা ১৫০০ স্কোয়ার ফিট। তাসনিম আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এরই মধ্যে আমরা কিন্তু ঝিনুক থেকে মুক্তা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ মুক্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল, তুলনামূলক অনেক বড় ছিল। তো এরপর যে লকেটটা ছিল লকেটের মধ্যে মুক্তাটা ভরে নিয়েছি। এই যে ফাইনাল লুক। দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। আসলে শখের বিষয়, আর শখ করে এটা নেওয়া। এটা যে গলায় পড়বে এমন কোনো কথা নেই, বা ও পড়বে কিনা আদৌ সেটাও জানি না। আসলে ও কি মুক্তা পেল সেটাই দেখার বিষয় ছিল। তো আলহামদুলিল্লাহ মুক্তাটা অনেক ভালো ছিল। অনেকদিন পর্যন্তই আমার পাখিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। ভাবলাম আজকে একটু দেখিয়ে দেই। দেখুন কি অবস্থা করেছে, খড়কুটো দিয়ে পুরো বাসাটাই কিন্তু ঢেকে ফেলেছে। আর আমরা কিন্তু বাসার ভেতরে মানে খাঁচার মধ্যে খড়কুটো দিয়ে দিই, আর সেগুলো নিয়ে পাখি নিজেই বাসা তৈরি করে। এই পাখিটা প্রথমবারের মতো ডিম দিয়েছিল। দুটো ডিম পেড়েছিল, আর দুটা থেকেই বাচ্চা ফুটেছিল। তবে একটা বাচ্চা মারা গেছে হয়তো বা মা পাখির পায়ের নিচে পড়ে, আর একটা বাচ্চা বেঁচে আছে। আমি তো প্রতিদিন একবার হলেও আমার পাখিগুলোকে দেখে যাই যে বেঁচে আছে কিনা। একটা সময় ছিল আমি আমার ম্যাক্সিমাম সময়ই মানে অবসর সময়টা পাখির খাঁচার সামনেই বসে থাকতাম। তবে ইদানিং সেটা আর হচ্ছে না, কারণ শারীরিকভাবে অসুস্থ থাকি। পাখির ঠিকঠাক যত্ন নিতে পারছি না, যে কারণে পাখি কিন্তু ঠিকঠাকভাবে ডিম বাচ্চাও করছে না। এই বক্সের এই পাখিটা মানে এই খাঁচার এই পাখিটা প্রায় ১ বছর পরে নতুন করে ডিম দিয়েছে। জানি না ডিমগুলো বাচ্চা ফুটবে কিনা। আলহামদুলিল্লাহ ৪টা ডিম দিয়েছে। গত বছর যখন ডিম দিয়েছিল তখন ৩টা ডিম দিয়েছিল। আর সেখান থেকে ২টো বাচ্চা ফুটেছিল, ২টাই কিন্তু টিকে ছিল।
তো এটার সাথে যে সঙ্গী ছিল সেটা কিন্তু মারা গিয়েছে, আমার বাসার ভিতরে ঢুকে গেছিল, তখন ফ্যানের সাথে বেজে মারা গিয়েছিল। সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এরপর নতুন আরেকটা পাখি দিয়ে সেটার সাথে জোড়া দিয়েছি, তবে জানি না বাচ্চাগুলো ঠিকঠাক ফুটবে কিনা। আর এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, এটার অবস্থা দেখেন, সমস্ত বক্সটাই কিন্তু খড়কুটা দিয়ে একদম ঢেকে ফেলেছে। দেখতে কিন্তু ভীষণ লাগছে। আমার কাছে তো মনে হচ্ছে বাসাটার মধ্যে অনেক গরম হবে। আর এটা সারাক্ষণ এই বাসার ভিতরে বসে থাকে। আমরা যখন মুখ খুলে দিই তখন এটা বের হয় না। উল্টো আমাদেরকে ঠোকর দিতে আসে। আর পাখিটার কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা সবসময় এভাবে বসে থাকবে, আর এটা কিন্তু বক্স থেকে বেরও হয় না, খুব কম। যখন খাবার খেতে আসে তখনই শুধু বের হয়। ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কালো বনে বসে লাল তরল খায়, মানুষের হাতে ধরা পড়লে প্রাণটা তার যায়। ধাঁধার সঠিক উত্তর ছিল উকুন। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ফাতেহা ইসলাম। ফাতেহা আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন মাছের মাঝখানের অক্ষর বাদ দিলে সে ডানা মেলে আকাশে উড়ে যাবে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। এই বক্সটার মধ্যে 4টা ডিম দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 2টা ডিম থেকে বাচ্চার ফোটেনি, মানে বাচ্চা ফুটেছে তবে সেগুলো ছিল মরা। তো মনে হচ্ছে এই 2টো ডিমও নষ্টই যাবে। জানি না এবার কেন এমনটা হলো। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।